আচ্ছা, আমাদের প্রথমে একটা ম্যাথ দিয়েছিল। ম্যাথটা হচ্ছে একটু পড়ি, দেখেন বলছে যে চিত্র অনুযায়ী পাইপের 1 নং সেকশন দিয়ে 1 মিটার কিউব বাই সেকেন্ড পানি প্রবাহিত হয়। প্রথমে 1 নং সেকশনে কিউবের নির্গমনটা দেওয়া আছে 1 মিটার কিউব বাই কত সেকেন্ড, মানে সেকেন্ডে এত প্রবাহিত হয়। 2 নং সেকশনের ব্যাস, 2 নং সেকশনে আমাদের ব্যাসটা দিচ্ছে D2 মান হচ্ছিল 125 মিলিমিটার। এটা যদি আমরা মিটার এককে নিয়ে যাই তাহলে কি 0.125 মিটার। আচ্ছা, 2 নং সেকশনের ব্যাস এবং ব্যাক দেওয়া আছে। ব্যাকটা হচ্ছে কত, B2 সমান সমান হচ্ছিল 2 মিটার বাই সেকেন্ড, মানে সেকেন্ডে 2 মিটার বাই সেকেন্ড। আচ্ছা, এবং 3 নং সেকশনের ব্যাস, 3 নং সেকশনের আমাদের ব্যাস দেওয়া আছে D3 মান দেওয়া আছে কত, 200 মিলিমিটার, 200 মিলিমিটার। এটা যদি আমরা মিটার করি 0.200 মিটার। আচ্ছা, 200 মিলিমিটার হইলে Q2 ও Q3 এবং B3 এর মান নির্ণয় করার জন্য বলছে। মানে Q2 হচ্ছে হলো যে এই পাইপটা দিয়ে কতটুকু নির্গমন হবে সেটা আমাদের বাইর করার জন্য বলছে। আর হচ্ছে হলো কি Q3, এই Q3 পাইপটা দিয়েও আমাদের কতটুকু নির্গমন হবে, ঠিক আছে। এই দুইটা মান আমাদের বাইর করার জন্য বলছে এবং Q3 এর ব্যাগটা নির্ণয় করার জন্য বলছে। এই পাইপ দিয়ে কত ব্যাগে পানিটা কি বাহির হবে সেটা আমাদের কি নির্ণয় করার জন্য বলছে। আচ্ছা, এটা খুব একটা সিম্পল একটা ম্যাথ। দেখো আমাদের নির্গমন দেওয়া আছে যে আমাদের প্রথম যে পাইপটা আছে 1 নং পাইপের নির্গমন দেওয়া আছে। 1 নং পাইপের নির্গমনটাই কি দুইটা সেকশনে কি ভাগ হয়েছে, তাই আমরা এইভাবে লিখতে পারি না যে ওই নো, ঠিক আছে, যে Q1 সমান সমান Q3 Q2 প্লাস Q3, মানে 1 নং পাইপ দিয়ে যতটুকু পানি আমাদের মানে যাচ্ছে সেটাই কি 2 এবং 3 নংয়ের মধ্যে কি এই পরিমাণে কি পানি যাচ্ছে, 2 এবং 3 নংয়ে কি ভাগ হয়েছে 1 নং সেকশনের পানি। আচ্ছা, এখন আমরা তো জানি 1 নং সেকশনের নির্গমন দেওয়া আছে, 2 নং সেকশনের আমাদের কি মানে ব্যাসটা দেওয়া আছে এবং কি ব্যাকটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি নির্গমনটা বাইর করে দিতে পারি। নির্গমনটা দিয়ে বাইর করে লাই তাহলে আমরা কি অলরেডি কি 3 নংয়ের সেকশনে কি নির্গমন পাই যাব খুব সহজেই। তাই আমরা ফার্স্ট অফ অল কী করব, আমরা 3 নং সেকশনের নির্গমনটা কি বাহির করে দেব, আর এই জায়গায় ফালাইয়া দিলেও হবে সূত্রটা নির্গমনের। তাহলেও আমরা কি 3 নংয়ের নির্গমনটা কি খুব সহজেই কি পেয়ে যাব। আচ্ছা, এটা যদি আমরা করি তাহলে আমাদের যা আসে, দেখো যে Q1 এর মান আমরা জানি কত 1 সমান সমান Q2 আমাদের কি নির্গমন বাইর করতে পারবো, তুমি চাইলে আলাদাভাবে বাইর করে নিতে পারো যে Q2 নির্গমন, Q2 সমান সমান হলো কি A2 B2। তো এর ক্ষেত্রফলের মান D দেওয়া আছে বেশ, তো তুমি ক্ষেত্রফল বাইর করে নিতে পারো π/4 ইন্টু D স্কোয়ার। D এর মান হচ্ছে হলো কি 0.125 মিটার স্কোয়ার স্কোয়ার D স্কোয়ার ইন্টু আর ব্যাকটা কত দেওয়া আছে 2। এখান থেকে যদি তুমি হিসাব করো তাহলে তুমি কিউ এর নির্গমনটা পাই যাবা, Q2 এর নির্গমন পাই যাবা 0.024 মিটার কিউব বাই সেকেন্ড। এখন দেখো Q2 এর জায়গায় এটা বসাই দিই যে Q2 নির্গমন আমরা কত পাইছি 0.024, ঠিক আছে, প্লাস Q3। এখান থেকে আমরা কি অনায়াসেই Q3 এর মানটা কি বাইর করে দিতে পারছি। দেখো এটা যদি আমরা সলভ করি, ঠিক আছে, যে 1 থেকে যদি 0.024 বিয়োগ দিয়ে দিই তাহলে আমাদের নির্গমন আসে হচ্ছে হলো কি 0.975 মিটার কিউব বাই
সেকেন্ড। আশা করি আমরা একটা উত্তর পেয়ে গেছি যে Q3 এর মান আমরা কি নির্ণয় করে ফেলছি। এখন আমাদের নির্ণয় করতে হবে কোনটা, Q2। দেখো এই জায়গায় আমরা কিন্তু Q2 এর মানও নির্ণয় করে ফেলছি, যে আমাদের Q2 এর মানও বাইর করার জন্য বলছে যে Q2 এর মান, তাই দেখো আমরা Q2 এর মান এই জায়গায় নির্ণয় করে ফেলছি, তো এইটা একটা আনসার। এখন আমাদের বাইর করার জন্য বলছে হলো কি B3 মানে হচ্ছে হলো কি Q3, মানে 3 নং পাইপ দিয়ে কি পরিমাণে নির্গমন হচ্ছে সেটা কি বাইর করলে হয়ে যাবে। তো এই যে Q3 এর মান তো আমরা পাইছি, তো এখান থেকে আমাদের কি ব্যাকটা বাইর করবো যে B3 এর মান কত। তো এগেন কি যে Q3 সমান সমান হলো কি A3 B3। তো আমরা Q3 এর মান কত পাইছি এই জায়গায় 0.975 সমান সমান এ হচ্ছে হলো কি এটার মানে ব্যাসটা কত দেওয়া আছে আমাদের 200 মিলিমিটার। তো এটা আমাদের মিটার একক কি কত ছিল 0.2, ঠিক আছে 0.00 দেওয়া লাগবে না, 2 দিলেই হবে। আচ্ছা 0.200, এটার উপরে কি স্কোয়ার, এই জায়গায় কি B3। এখন যদি আমরা এই ম্যাথটারে যদি সলভ ফাংশন দিই তাহলে আমাদের B3 এর মানটা কত আসবে, B3 এর মানটা আসবে হচ্ছে হলো কত, কেউ বলতে পারতেছ? B3 এর মান আসবে হচ্ছে 31 এটা যদি ক্যালকুলেশন করা তাহলে আসবে হলো 31.03, ঠিক আছে মিটার বাই সেকেন্ড। আচ্ছা তাহলে আমরা সেটা কি নির্ণয় করা শেষ। তো এই ছিল ম্যাথটা আমাদের। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো আবার ভিডিওটা দেখেও তাহলে খুব সহজেই পারবো, একটা সিম্পল ম্যাথ দিয়েছিল। আচ্ছা আমরা পরবর্তীতে ম্যাথে চলে যাই। আচ্ছা 2 আসছিল যে একটি পাম্প প্রতি ঘন্টায় 25 লিটার পানি নির্গমন করে, প্রতি ঘন্টায় 25 লিটার পানি নির্গমন করে। আচ্ছা ভালো। তারপরে বলছিল যে যদি পাম্পের প্রেশার, ঠিক আছে 196 কিলোপ্যাসকেল এবং এর দক্ষতা যদি 95% হয় তাহলে পাম্পের ক্ষমতা কত, ঠিক আছে পাম্পটার ক্ষমতা কতটুক সেটা কি নির্ণয় করার জন্য বলছে। আচ্ছা দেখো এই জায়গায় আমাদের প্রেশার দেওয়া আছে, যে পাম্পটার প্রেশার থেকে আমরা নির্ণয় করে দিতে পারি কি যে কত উচ্চতায় কি পানিটা সে তুলতেছে। তো দেখো আগে গিভেন ডাটাগুলো লিখে নিই তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে। আচ্ছা আমাদের দেওয়া আছে কি গিভেন ডাটা, ওই জায়গায় আমাদের একটা পাম্প প্রতি ঘন্টায় কি 25 লিটার পানি নির্গমন করে, তো এটা হচ্ছে কি নির্গমন দেওয়া আছে। কিউ সমান সমান হচ্ছে হলো কি 25 লিটার বাই ঘন্টা আওয়ার। কিন্তু এটা তো আমরা এই এককে রাখবো না, সেটা আমরা কোন এককে নিয়ে যাব, আমরা মিটার কিউ বাই সেকেন্ড এককে নিয়ে নিব। আচ্ছা যদি আমরা লিটার থেকে মিটার কিউতে যাই তাহলে কি 1000 দিয়ে কি ভাগ দিতে হয় তোমরা জানো। তাহলে আমরা পেয়ে গেলাম কি মিটার কিউব বাই ঘন্টা, কিন্তু আমরা ঘন্টা এককে রাখবো না, আমরা সেকেন্ড এককে কি নিয়ে যাব। তাহলে দেখো 25 আর নিচে হচ্ছিল কি 1000 আর 1 ঘন্টা সমান সমান কত 3600 সেকেন্ড। তো দেখো এখন আমাদের ইউনিট হয়ে গেছে মিটার কিউব বাই সেকেন্ড। এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 6.94 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব বাই সেকেন্ড। আচ্ছা এরপরে আমাদের কি চাপ দেওয়া আছে, প্রেশার পি এর মান দেওয়া আছে, পি সমান সমান হচ্ছে কি 196 কিলোপ্যাসকেল। তো এটা তো আমরা শুধু প্যাসকেলে নিয়ে হিসাব করবো, তাহলে কত 196 ইন্টু 10⁻³ প্যাসকেল। আচ্ছা এরপর আমাদের দক্ষতা দেওয়া আছে, দক্ষতা হচ্ছে হলো কত 95%। তারপরে আমাদের যে তবে মোটরের ক্ষমতা মানে ইনপুটটা কত হবে, মানে ক্ষমতার পাওয়ারটা কত হবে সেটা কি বাহির করার জন্য। আচ্ছা দেখো তে
আমরা প্রথমেই উচ্চতাটা বাইর করে নেব, ঠিক আছে, যে এটা পাম্পটা কত উচ্চতায় কি পানিটা তুলতেছে। আমাদের যে এখন চাপ দেওয়া আছে, চাপ থেকে কি আমরা উচ্চতা কি খুব সহজেই বাইর করে দিতে পারবো। আচ্ছা, এই জায়গায় লিখি যে প্রেসার একটা সূত্র তোমরা জানো, এস রো জি, ঠিক আছে, এস রো জি, এটা যে পানি প্রবাহিত হইতেছে। তো এই জায়গায় প্রেশার আমাদের কত আছে, 196 ইন্টু 10³ এত প্যাসকেল। তেইশটা আমরা বাইর করবো যে কত উচ্চতায় পানিটা কি তুলতেছে। আর রো তোমরা জানো 1000, আর জি হচ্ছিল কি 9.81। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এস এর মান পাই যাই। তো এস এর মানটা আমরা পাই হচ্ছে হলো কি 20 মিটার, ঠিক আছে। এখন আমরা বাইর করব যে পাম্পের ক্ষমতাটা। প্রথমে আমরা বাইর করব যে পি আউটপুট, মানে পাম্পটা কতটুক পানি তুলতেছে। তো পি আউটপুট শুধু জানো এস রো জি, তারপরে কি কিউব। তো এখান থেকে যদি আমরা ফিশার করি 20 মিটার উপরে পানি তুলতেছে, রো এর মান হচ্ছে 1000, জি হচ্ছিল কি 9.81, আর কিউব হচ্ছিল কি নির্গমন। নির্গমনটা আমরা কত বের করছি 6 পয়েন্ট, ঠিক আছে, 6.94 ইন্টু 10⁻6। তো 6.94 ইন্টু 10⁻⁻6, ঠিক আছে। তো এটা যদি তোমরা হিসাব করো তাহলে আসবে হচ্ছে, ক্যালকুলেটরটা হিসাব করে নিই। দেখো এটা যদি হিসাব করি তাহলে প্রথমে হচ্ছিল আমাদের 20 ইন্টু রো হচ্ছিল 1000, জি হচ্ছে 9.81, আর কিউব হচ্ছে 6.94 into 10⁻⁻6। তাহলে দেখো আমাদের পি আউটপুটের মানটা আসতেছে যে 1. ঠিক আছে 36 ওয়াট, ঠিক আছে। তা আমাদের তো বাইর করতে হবে যে কতটুকু দক্ষতা যখন দেওয়া আছে, এটা হলো আউটপুটের মান। যদি আমরা ইনপুটেরটা নির্ণয় করি যে এটা সমান সমান, তোমরা কি জানো যে আউটপুট বাই ইনপুট। তো এই জায়গায় আমাদের যে এই পাওয়ারটা যেটা বাইর করছি, এটা হচ্ছে হলো কি আউটপুট পাওয়ার, কারণ এটা হলো কি 20 মিটার উচ্চতায় সে এতটুকু নির্গমন দিচ্ছে, ঠিক আছে। কিন্তু ওই জায়গায় আমাদের দেওয়া আছে যে পাম্পটার যে মোটরটার যে দক্ষতা, সেটা হচ্ছে হলো কি যে 95%, ঠিক আছে। মোটরের দক্ষতাটা হচ্ছে হলো কি 95%। তো দেখো আমরা ইনপুট পাওয়ারটা বাইর করব তাহলে। আচ্ছা দেখো এটা সমান সমান, তাহলে এই জায়গায় আউটপুট কোনটা, পি আউট, মানে পাওয়ার আউটপুট সে কতটুকু করতেছে, আর পাওয়ার ইনপুট, ঠিক আছে। ইনপুট হলো কি পাওয়ার ইনপুটটা আমরা কি বাইর করবো, এটা বলছে বাইর করার জন্য যে মোটরের ক্ষমতা তাহলে কতটুকু। আচ্ছা, বা এটার মানটা হচ্ছে তাহলে কি 0.95, মানে এটার মানে 95%। এটা যদি আমরা 100 দ্বারা ভাগ দিই তাহলে কি 0.95 পাবো। আর পি আউটপুটের মান বাইর করছি আমরা কত 1.36, আর পি ইনপুট। তো ইনপুটটা যদি তুমি বাইর করো তাহলে আসবে আমাদের মোটরের ক্ষমতাটা আসবে, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে হচ্ছে কি 1.43 ওয়াট। এটাই হলো আনসার যে আমার বাইর করছে যে মোটরের ক্ষমতা কত সেটা কি বাহির করার জন্য। আচ্ছা, আবার ম্যাথটা একটু বুঝাই দিই যে একটা পাম্প প্রতি ঘন্টায় 25 লিটার পানি নির্গমন করে। একটা পাম্প
নির্গমনটা আমরা ইউনিটটা ভাঙছি, ভেঙে মিটার পার সেকেন্ড এককে নিছি, আসছে হলো 6.94 × 10⁻⁶ মিটার কিউব বাই সেকেন্ড। আচ্ছা, এই জায়গায় আমাদের দেওয়া আছে যদি পাম্পের প্রেশার হেড মানে পাম্পের চাপটা দেওয়া আছে, যেটা কত উচ্চতায় কি পানিটা তুলতেছে। তো প্রেশার থেকে আমরা দেখো, এই প্রেশার থেকে আমরা কি এস এর মানটা কি বের করে নিছি, এটা তোমরা পড়ছো মিলিমিটার চ্যাপ্টারে আমি পড়াইছি, অথবা চাপের চ্যাপ্টারে আমি পড়াইছি, ঠিক আছে। তোমরা জানো এই সূত্রটা, পি সমান সমান এস রো জি, ঠিক আছে। তো চাপ এই জায়গায় তো দেওয়া আছে যেটা, আর এই মানগুলো তো আমরা জানি কনস্ট্যান্ট, তো এখান থেকে আমরা কি এস বের করে নিছি, ঠিক আছে। নির্দিষ্ট একটা উচ্চতায় তো পানিটা তুলতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা পি আউটপুট, যে তাহলে আমাদের আউটপুট শক্তিটা কতটুকু ব্যয় হইতেছে, এটা বের করছি। আউটপুট শক্তিটা আমাদের আউটপুট শক্তির সূত্র হচ্ছে হলো এটা, যে পি আউট সমান সমান এস রো জি কিউ। তো আমরা এই জায়গায় মান বসাইছি, আউটপুট শক্তি পাইছি হচ্ছে 1.36 ওয়াট। তো আমরা এই জায়গায় আমাদের যখন দক্ষতা দেওয়া আছে যে মোটরটার দক্ষতা নির্ণয় করার জন্য, তো এটা সমান সমান হলো আউটপুট বাই ইনপুট। তো ওই জায়গায় হচ্ছে হলো যে এটা সমান সমান আউটপুট কোনটা হলো পি আউট যেটা, আর ইনপুট হচ্ছে হলো যে কতটুকু আমি কে পাওয়ার দিব, ঠিক আছে। আর ওই জায়গায় তো আমাদের দক্ষতা, পাম্পের যে দক্ষতা সেটা হচ্ছে হলো কি, অথবা মোটরের, এই জায়গায় পাম্প এবং মোটরের দক্ষতা ওভারঅল, ঠিক আছে, ওভারঅল দেওয়া, ঠিক আছে। তাহলে আমি এই জায়গায় দক্ষতা জায়গায় বসাইছি হচ্ছে হলো কত 0.95, আর পি আউটপুট হচ্ছে হলো কি যেই মানটা বের করছি 1.36, আর আমাদের পি ইনপুটটা বের করবো, এটা দিয়ে আমরা সলভ ফাংশন দিতে 1.43 আসে, এটাই হচ্ছে আনসার। মোটরের ক্ষমতা লাগবে হচ্ছে হলো এতটুকু, ঠিক আছে। এতটুকু ক্ষমতার আমরা যদি মোটর ইউজ করি তাহলে আমরা কি এতটুকু নির্গমন কি ঘটাইতে পারবো। আচ্ছা, পরের ব্যাটটা দেখি, ওই জায়গায় আমাদের একটা ম্যানোমিটারের ম্যাথ ছিল। একটা ম্যানোমিটারে বলছে যে চিত্র অনুযায়ী ম্যানোমিটার দেখানো হয়ে আছে, ঠিক আছে। এই যে একটা কি ম্যানোমিটার, যার এক প্রান্ত খোলা, এই প্রান্তটা কি খোলা এবং অন্য প্রান্ত চিত্র অনুযায়ী সংযোগ দেওয়া আছে, ঠিক আছে। বলছে যে মানে গ্যাস 1 G1 দ্বারা বোঝাইছে যে ওই জায়গায় গ্যাস 1-এ কতটুকু গ্যাস চাপ হবে নির্ণয় করার জন্য, এবং G2 এর মধ্যে কতটুকু গ্যাস চাপ হবে সেটা কি নির্ণয় করার জন্য। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল G1টা নির্ণয় করে নিই, ঠিক আছে। প্রথমে আমরা দড়ি কোথা থেকে ধরবো, G1 নির্ণয় করার জন্য যে কোনো একদিক দিয়ে খোলা প্রান্ত থেকেও ধরতে পারো, অথবা এখান থেকেও ধরতে পারো। এটা কিন্তু বাতাস, ঠিক আছে, বাতাস কাউন্ট করার জন্য কিন্তু বলে নেই, ঠিক আছে। যদি আমরা G1 ধরি, এটা যদি ধরি এখান থেকে দেখো এই পর্যন্ত আসতেছি, আসার পরে নিচের দিকে যাচ্ছি, এজন্য আমাদের কি প্লাস, এটা আমাদের সেন্টিমিটার আছে এজন্য কি মিটার এককে নিয়ে দেব। তো 0. কত আসবে 25, এটা হলো এস। রো এর মান জানো তোমরা 1000, আর জি হচ্ছে হলো কি 9.81, আর এস হলো এটা কি ইউজ করা হয়েছে, পারদ ইউজ করেছে, পারদে তাহলে আপেক্ষিক গুরুত্ব কত 13.6, আর এটা যখন খোলা প্রান্ত তো সমান সমান কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি G1 এর মানটা কত আসবে মাইনাস, ঠিক আছে। মাইনাস কত আসবে, যে ক্যালকুলেশন যদি করো তাহলে তোমার মাইনাস আসবে 33.32, ঠিক আছে, ইন্টু 10⁻³ প্যাসকেল, ঠিক আছে। তো আমরা তো মাইনাস রাখবো না, মাইনাসটা তুলে দেব, তাহলে 33.32, এটা 1000 আছে না, থেকে কিলো দিয়ে দিলাম, কিলো প্যাসকেল। তো এটা কি হবে বেকওয়াম, ঠিক আছে। এর নেগেটিভ প্রেশার সৃষ্টি হয়েছে, হ্যাঁ। প্রথম যে গ্যাসটা আছে গ্যাস প্রেশার G1-এ, এটা কি নেগেটিভ প্রেশার কি সৃষ্টি হয়েছে। আচ্ছা দেখো, আমরা যদি দ্বিতীয়টা করার চেষ্টা করি, যে G2 এর মানটা যদি নির্ণয় করার চেষ্টা করি, ঠিক আছে। এগেইন G2 এর মানটা দেখো, আমি উপর দিকে উঠতেছি, তো উপর দিকে উঠলে কি হয় আমাদের মাইনাস, কতটুকু উপরের দিকে উঠতেছি দেখো 3 মিটার, ঠিক আছে। তো 3, এস এর মান কত 3,
আর রো হচ্ছে হলো 1000, আর এটা যেমন পানি রো, জি এর মান কি 9.81, আর এস হলো কি আপেক্ষিক গুরুত্ব, তো পানির আপেক্ষিক গুরুত্ব কত 1, ঠিক আছে। তো এই পর্যন্ত উঠে গেছে। উঠে যাওয়ার পরে আবার কি নিচের দিকে নামতেছে, তো নিচের দিকে নামলে আমাদের হয় কি প্লাস হয়। তো কতটুকু আমি নিচের দিকে নামতেছি, ঠিক আছে 0.25, আর রো হচ্ছে 1000, আর জি হচ্ছে হলো কি 9.81, আর এস পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে হলো কি 13.6। তারপরে আমরা কি কোলা প্রান্ত সমান সমান কি 0। তো এইখান থেকে যদি তুমি জি এর ক্যালকুলেশন করো তাহলে আমাদের মাইনাস হয়ে যায়, যে -3.924 into 10³ নিউটন মিটার, অথবা এটা কি প্যাসকেল। তো এটা যে আমরা তো এটা তুলে দেব, মাইনাসটা তুলে দিলে হবে কি 3.924 কিলো প্যাসকেল, এটা কি ভ্যাকুয়াম। এটাই হচ্ছে আনসার, এটাই আনসার। আশা করি ম্যাথটা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে ম্যাথটা আসছিল আমাদের, সেটা হচ্ছিল যে দেখো, যে বলছিল যে একটি ট্যাঙ্কের এক পাশে, ঠিক আছে 2.5 মিটার প্রস্থ এবং এর গভীরতাটা হচ্ছে হলো কি 1.35। একটা ওরিপিস আছে, যদি ওরিপিসের উভয় পাশে, ঠিক আছে উভয় পাশে পানির স্তর, ওরিপিসের উভয় পাশে পানির স্তরটা কত, স্তরের পার্থক্যটা আমাদের দেওয়া ছিল কত 7. ঠিক আছে 50 মিটার। তবে ওরিপিসের নির্গমন কতটুকু, ওরিপিসের নির্গমন কতটুকু সেটা কি বাহির করার জন্য। তাই দেখো, আমি একটা সূত্র পড়াইছিলাম তোমাদেরকে, ওরিপিসের নির্গমনের সূত্রটা, যে উইনো তোমরা অবশ্যই জানো, যে কিউ সমান সমান, ঠিক আছে, যে সিডি ইন্টু বিডি রুট ওভার 2GS, ঠিক আছে। মানে বিডি মানে হচ্ছে হলো কি ক্ষেত্রফল, সহজ কথা হলো কি ক্ষেত্রফল, আর এটা হলো কি তাত্ত্বিক বেগ, ঠিক আছে, ক্ষেত্রফল তাত্ত্বিক বেগ, আর এটা হলো কি নির্গমন সহ। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, যদি ওই জায়গায় ওরিপিসটাই কিন্তু মাপ দেওয়া আছে, ঠিক আছে, যে এতটুকু প্রস্থ এবং এতটুকু কি গভীরতা। এই যে এটা হচ্ছিল কি প্রস্থ, আর এটা হচ্ছিল কি গভীরতা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এটা বুঝো, এটা খুব সিম্পল একটা ম্যাথ ছিল, তাই আমাদের দেওয়া আছে, কিন্তু সবকটাই জিনিস কি দেওয়া আছে। আচ্ছা, তুমি এই জায়গায় লিখেও নিতে পারো যে গিভেন ডাটা দিয়ে, যে দেওয়া আছে দিয়ে সিডির মান কত 0.64। তারপরে হচ্ছিল যে দেখো, প্রথম যদি আসি বি এর মানটা দেওয়া আছে 2.15, এটা প্রস্থ, আর যে গভীরতা এই জন্য ডেপথ দিলাম, ঠিক আছে। ডেপথের মান হচ্ছে হলো কি 1.35 মিটার। তারপরে দেখো যে ওই পেসের উভয় পাশের পানি স্তরের পার্থক্য, মানে এইচ এর মান দেওয়া আছে, ঠিক আছে। এইচ এর মানটা দেওয়া আছে হচ্ছিল কি 7.54 মিটার। তাহলে আমাদের নির্গমনটা করার জন্য বলছে কি, যে লিটার পার সেকেন্ড এককে বের করার জন্য। তো দেখো, এখান থেকে আমাদের কিন্তু আসবে হচ্ছিল কি মিটার কিউব বাই সেকেন্ড এককে। এটা যদি ইউনিটটা কনভার্ট করি, দেখবা ওই জায়গায় আমাদের আসবে হচ্ছিল কি মিটার কিউব বাই সেকেন্ড এককে। আচ্ছা দেখো, তাহলে আমরা এ করি, যে মান বসাই। দেখো, সিডির মান হচ্ছিল কি 0.64 ইন্টু বি এর মান হচ্ছিল কি 2.5, আর ডি এর মান হচ্ছিল কি 1.35 ইন্টু রুট ওভার 2, আর জি এর মান তো জানোই 9.81, আর এস এর মান হচ্ছিল কি 7.54।
ঠিক আছে। তাহলে দেখো আমাদের এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আমাদের উত্তর আসবে হলো কি 22.533 এটা হচ্ছে হলো কি মিটার কিউব বাই সেকেন্ড। আচ্ছা, নির্গমন জিনিসটা বলবো। নির্গমন হলো কি কিউ সমান সমান এ বি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, এ হচ্ছে হলো কি ক্ষেত্রফল, ঠিক না, যে পাইপের কতটুকু ক্ষেত্রফল আর কতটুকু বেগে কি যাচ্ছে। আচ্ছা দেখো, যে বিডি সমান সমান এ লিখতে পারো না, বিডি সমান সমান হলো কি এ, আর এই জায়গায় হচ্ছে হলো কি যে তাত্ত্বিক বেগ, ঠিক আছে। তাত্ত্বিক বেগের সূত্রটা হচ্ছে হলো কি বি সমান সমান, ঠিক আছে, যে তোমরা তো পড়ছো বি স্কোয়ার বাই এস। দেখো এই সূত্রটা পড়ো না, যে এইচ সমান সমান বি স্কোয়ার বাই 2g, এটাই তো এই সূত্র। এটা যদি তুমি আর গুণ করো, বিটার মানটা যদি বাইর করতে চাও তাহলে কি √2gs। আচ্ছা, আশা করি তোমরা বুঝছো। এটা কিন্তু আমাদের মিটার কিউব বাই সেকেন্ড এককে বাইরেছে, ঠিক আছে। এটা আমাদের মিটার কিউব বাই সেকেন্ড এককে বাইরেছে। এটা যদি আমরা লিটার এককে নিই তাহলে কি করতে হবে, 1000 দিয়ে কি গুণ করতে হবে। তাহলে আমাদের কিসে চলে যাবে, লিটার কিউব বাই কি সেকেন্ড। তাহলে কি লিখবা, 22.533। এটা যদি লিটার বানাতে চাও তাহলে কি 1000 গুণ, তাহলে এই যে লিটার হয়ে গেছে, লিটার বাই কি সেকেন্ড। তাহলে আমাদের উত্তরটা আসে কি 22533 লিটার বাই সেকেন্ড। তাহলে আমাদের ওরিপিসের নির্গমন হচ্ছে হলো কি 22,533 লিটার সেকেন্ডে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা দেখো, পরের ম্যাথটা আমাদের কি আসছিল, পরের যে একটা ম্যাথ আসছিল খুব সহজ একটা ম্যাথ। আচ্ছা দেখো, পরে আমাদের কোনো ম্যাথ আসে নাই, ঠিক আছে। পরে দেখো কি আসছে, যে একটা আইডিয়াল অটো সাইকেলের পিবি ডায়াগ্রামটা অঙ্কন করার জন্য। একটা আইডিয়াল, ঠিক আছে, অটো সাইকেলের পিবি ডায়াগ্রাম অঙ্কন করার জন্য। পিবি মানে হলো কি প্রেশার ভলিউমের, ঠিক আছে, ডায়াগ্রামটা অঙ্কন করার জন্য। আচ্ছা দেখো, সেই জায়গায় আঁকি পিবি ডায়াগ্রামটা। পিতে হলো প্রেশার আর বিতে হচ্ছিল কি ভলিউম। ওরা যারা পিবি ডায়াগ্রাম পি আর বি যারা মিনিং বুঝো না। আচ্ছা, তা আমাদের আইডিয়াল, ঠিক আছে, অটো সাইকেলের পিবি ডায়াগ্রামটা অঙ্কন করতেছি। প্রথমে দুই দিক দিয়ে দুইটা টান দিয়ে নিবা, তারপরে এই দিকে দিয়ে দিবা। ঠিক আছে, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা কি 4। তীর চিহ্নগুলো দিয়ে দেবো ডাইরেকশনগুলো, ঠিক আছে। এটা হলো কি পিবি ডায়াগ্রাম। আর টিএস ডায়াগ্রামটা কীরকম, এটা একটু একে দেখাই দিই। টিএস ডায়াগ্রামটা প্রথমে এদিকে একটা টান দেবা। আসলে এটা কি জানো, পিবিতে যেগুলা হচ্ছে হলো কি, পিবিতে যেগুলা সোজা লাইন, টিএস ডায়াগ্রামে এগুলো দেখবা বাঁকা লাইন, ঠিক আছে। আর টিএস ডায়াগ্রামে যেগুলো বাঁকা লাইন দেখবা এগুলো কি পিবি ডায়াগ্রামে সোজা লাইন পাবা। তো এই দেখো 1 থেকে 2 পিবি ডায়াগ্রামে টি হচ্ছে হলো কি টেম্পারেচার, আর এস হলো কি এন্ট্রপি, ঠিক আছে। তো এই দেখো 1 থেকে 2 জায়গায় বাঁকা লাইন, ঠিক আছে না, এই যে 1 থেকে 2 জায়গায় কি টিএস ডায়াগ্রামে সোজা। তারপরে দেখো 2 থেকে 3 দেখো পিবি ডায়াগ্রামে সোজা লাইন, যে 2 থেকে 3 সোজা, কিন্তু 2 থেকে 3 টিএস ডায়াগ্রামে কি বাঁকা লাইন। তারপরে দেখো যে 3 থেকে 4, এই যে দেখো 3 থেকে 4 পিবি ডায়াগ্রামে সোজা, টিএস ডায়াগ্রামে কি 3 থেকে 4 পিবি ডায়াগ্রামে কি বাঁকা, আর টিএস ডায়াগ্রামে কি সোজা। আর তারপরে দেখো 4 থেকে 1 পিবি ডায়াগ্রামে সোজা আছে, কিন্তু টিএস ডায়াগ্রামে কি বাঁকা, ঠিক আছে। দেখো এই জায়গায় এক একটা প্রসেস, আমাদের এক একটা কি প্রসেস আছে। যেমন করো যে 1 থেকে 2 ক্রি প্রসেস দেখাই দিই একটু। 1 2 চাইলে কি
1 থেকে 2, দেখো এই যে 1 থেকে 2, আমরা কি এই জায়গায় বুঝতেছি এটা কি প্রসেস? বুঝতেছি না, কিন্তু এই জায়গায় গেলে তুমি এটা বুঝতেছো এটা কি বরাবর? সোজা লাইনটা এন্ট্রপি বরাবর। তো এন্ট্রপি বরাবর যদি হয় এটা কি রিভার্সিবল এডিয়াবেটিক কম্প্রেশন প্রসেস। এই যে দেখো এইদিকে যাচ্ছে, কম্প্রেসড হতেছে আইথেন্ড। তাহলে আমরা কি লিখব? যে রিভার্সিবল adiabatic compression process, adiabatic compression process। 1 থেকে 2 আমাদের এডিয়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন প্রসেস। দেখো 2 থেকে 3 সোজা লাইন, তো সোজা লাইনটা কি বরাবর? আয়তন বরাবর। তো এটা হচ্ছে হলো কি 2 থেকে 3, এটা হলো কি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। ওই যে এই যে ঠান্ডা এখান থেকে এই পর্যন্ত এটা কি কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। দেখো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তারপর দেখো 3 থেকে 4 এই জায়গায় বাঁকা, তো 3 থেকে 4 এই জায়গায় গিয়ে সোজা এন্ট্রপি বরাবর। তাহলে এটা কি রিভার্সিবল এক্সপানশন প্রসেস। 3 থেকে 4 এটা কি হবে? রিভার্সিবল adiabatic দেখো এই জায়গায় কি আয়তন বাড়াইতেছে, এজন্য এটা কি এক্সপানশন প্রসেস। তারপরে দেখো যে 4 থেকে 1 এটাও কি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা দেখি আমরা পরের কোয়েশনটা কি আসছিল। দেখো পরের কোয়েশনটা একটা সহজ ম্যাথ আসছিল, যে চিত্র অনুযায়ী এই যে দেখো একটা দেওয়াল মনে করো, এটার একটা প্লেট। এই জায়গায় বলছে চিত্র অনুযায়ী একটা প্লেট, এক পাশের তাপ দেখো আছে কত 35 ডিগ্রি সেলসিয়াস, আর অন্য পাশের তাপটা আছে কত 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, দেখো কন্ডাক্টিভিটিটা কত আছে, এটা হচ্ছে হলো কি ধ্রুবক, এটা হচ্ছে হলো দেওয়া আছে হলো কি 98 ওয়াট বাই মিটার ডিগ্রি কেলভিন, এবং এটার পুরুত্ব কতটুকু? পুরুত্ব এই এতটুকু পুরুত্ব কতটুকু দেওয়া আছে? 5 মিলিমিটার। আর এটার ক্ষেত্রটা কত? দৈর্ঘ্য কতটুকু আর প্রস্থ কতটুকু? এটা হচ্ছে হলো কি দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থটা হচ্ছে হলো কি 2 মিটার, আর এই জায়গায় দৈর্ঘ্যটা হচ্ছে হলো কি 2 মিটার। তাপ সরবরাহ কত টন অফ রেফ্রিজারেটর লাগবে, মানে তাপ সরবরাহের জন্য এই জায়গায় আমাদের কত টন রেফ্রিজারেটর লাগবে সেটা আমরা বের করার জন্য বলছি। আচ্ছা দেখো সূত্রটা হচ্ছে যে কিউ, এগুলা যদি তুমি মানগুলা যদি তুমি লিখো এমনি তুমি সূত্রটা বের করতে পারবে। ঠিক আছে, যেমন প্রথমে আমাদের তাপমাত্রাটা আছে T1 কতটুক, যে আমরা সবাই কি কেলভিন এককে নিয়ে যাব। এই জায়গায় দেখো আমাদের কিন্তু কেলভিন দেওয়া আছে। থার্মাল কন্ডাক্টিভিটির ভিতরে কে এর মানটা যেটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে হলো কি দেওয়া আছে হচ্ছে হলো কি দেখো মিটার ডিগ্রি কেলভিন। তাহলে আমরা কি কেলভিন এককে নিয়ে যাব, তাই 35-এর সাথে কি 273 যোগ করে দেব, তাহলে আমাদের কি কেলভিন এককে চলে যাবে। তাহলে আমাদের যদি কেলভিন এককে চলে যায় তাহলে আমাদের এটার মান কত আসে বলো? এটা যদি এ করতে হয়ে যায় 273-এর সাথে তুমি কত 35 যোগ করবা, তাহলে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে হলো কত 308 ডিগ্রি। এই জায়গায় হবে কি 308 ডিগ্রি লাগবে না, সেটা কি কেলভিন। আর টি টু এর মানটা হচ্ছে হলো কি 25, তো 25-এর সাথে যদি 273 যদি তুমি যোগ করো তাহলে কি 298 কেলভিন। ঠিক আছে, আর এরপরে হচ্ছে হলো কি থিকনেস দেওয়া আছে,
মানে পুরুত্বটা আমরা ডি দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। এটা হলো কি 5 মিলিমিটার। তো মিলিমিটারটা যদি আমরা কি করব, মিটার এককে নিয়ে দেবো। তো 5 মাইনাস 1000, মানে 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে কি মিটার এককে চলে যাবে। আচ্ছা, এগুলো তোমরা বুঝো। এরপরে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থের কি মান দেওয়া আছে। ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এই জায়গায় তুমি ক্ষেত্রফলটাও বাইর করে নিতে পারো, যে দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থ সমান সমান কি 4 মিটার স্কোয়ার, বুঝলো। এখন জাস্ট সূত্রটা বসাইলে তুমি বুঝবা। দেখো কে আছে, এ আছে, T1 আছে। তো এই সূত্রটা হচ্ছিল এইটা, কে এ T1 মাইনাস T2, নিচে হচ্ছিল কি ডি। এই সূত্র তোমরা পড়ছো। আচ্ছা, থার্মাল কন্ডাক্টিভিটি কে এর মানটা কত দেওয়া আছে, দেখো 98, ঠিক আছে, ইন্টু এর মান কত বাইর করছি 4, T1 এর মান কত 308 ডিগ্রি, মাইনাস তারপরে আমাদের T2 এর মান হচ্ছে হলো কি 298। আর দেখো এই জায়গায় ডি হচ্ছে হলো কি, যে এটা থিকনেস কতটুকু, এটা হচ্ছে হলো কি 5 ইন্টু 10⁻³ তো এই জায়গা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে হলো কি 784 ইন্টু 10⁻³ এটা হচ্ছে হলো কি ওয়াট। যে ওয়াট কেমনি হয়েছে দেখো, সবগুলো মিটার স্কোয়ার, এই জায়গায় যদি ইউনিট কনভার্সনটা দেখো তাহলে খুব সহজেই দেখো খালি ওয়াট থাকবে, ঠিক আছে। এই জায়গায় ইউনিট কনভার্সনটা দেখাই, যে কে হচ্ছে হলো কি যে ওয়াট, আর ওই জায়গায় হলো কি মিটার কেলভিন, ঠিক আছে, ডিগ্রি কেলভিন। আচ্ছা, আর এ হচ্ছে হলো কি ক্ষেত্রফল হলো কি মিটার স্কোয়ার, আর আমাদের তাপমাত্রাগুলো আছে কি কেলভিনে, আর নিচে হচ্ছে হলো কি ডি মানে হচ্ছে এই জায়গায় মিটার, মানে থিকনেসটা কি মিটার এককে আছে। তো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি হবে, দেখো আমরা একটা সাধারণ বাংলার সাথে যদি প্রকাশ করি, তো প্রথমে হচ্ছে ওয়াট মিটার স্কোয়ার কেলভিন, ঠিক আছে। আর এটার নিচে মনে মনে কি 1 আছে, এটা কি উপরে চলে গেলে ওটা কি নিচে, তো এই জায়গায় এই মিটারটা কি গুণ হইলে কি হয়ে যায় মিটার স্কোয়ার, ঠিক আছে, আর কেলভিন। তো দেখো মিটার স্কোয়ার কেলভিন কাটা, তো তাহলে আমাদের ইউনিটটা কি আসে ওয়াট আসে, তো এই জন্য ওয়াট। এখন তো আমরা বলছে যে কি যে কত টন রেফ্রিজারেশন লাগবে টন এককে, তো আমরা কি জানি যে 1 কিলোওয়াট সমান হলো কি 3.5, ঠিক না। 1 কিলোওয়াট সমান হলো কি, মানে আমি ভুল করতেছি, মানে বলছি যে 1 টন মানে 1 টিআর, মানে 1 টন রেফ্রিজারেশন সমান হলো কি 3.5 কি কিলোওয়াট, যে 1 টিআর সমান হচ্ছিল কি 3.5 কিলোওয়াট, বুঝতে পারছো। তো দেখো আমরা কিলোওয়াটে নিব, ইউনিটটারে কি কিলোওয়াটে নিব, এই জন্য কি 1000 এটা ইঞ্জিনিয়ারিংয়ে চাপ দিয়ে কি ওইটাকে রূপান্তর করছি, তাহলে কি 7.84 এটা কি হয়ে গেছে কিলোওয়াট, ঠিক আছে। তা আমরা কি জানি 3.5 কিলোওয়াট সমান কি 1 টিআর, তো এটাতে যদি আমরা ভাগ করে দিই যে 3.5, তো এই কিলোওয়াটটা হয়ে গেছে কি টিআর ইউনিটে কি চলে গেছে। তো দেখো আচ্ছা, এই জায়গায় লিখি, তাহলে এটা যদি ভাগ দিই আমি তাহলে সেটা আসবে হচ্ছিল কি 224 টিআর। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমাদের কত টন রেফ্রিজারেশন লাগবে 224, ঠিক আছে, টিআর মানে রেফ্রিজারেটর লাগবে 224 টন রেফ্রিজারেশন লাগবে। আশা করি বুঝতে পারছো। এবার টাইট প্রান্তের দিকে হলো টাইটের দিকে টান হলো T1 এবং ডিলা প্রান্তের টান হচ্ছিল কি T2। টান সমূহের অনুপাত দেওয়া আছে হচ্ছিল কি 3, চালক পুলির ব্যাসটা দেওয়া হচ্ছে 40 সেন্টিমিটার এবং এর প্রতি মিনিটের ঘূর্ণনটা দেওয়া আছে হচ্ছিল কি 5, মানে 200 বার ঘুরে প্রতি মিনিটে। আর ওই জায়গায় হচ্ছে পাওয়ার প্রেরণ
করলে মানে 5 এসপি যদি পাওয়ার প্রেরণ করলে বেল্টের সক্রিয় টানসমূহ কী কী, মানে T1 এবং T2 এর মানগুলো কী হবে সেগুলো কি নির্ণয় করার জন্য একটা পলি অঙ্কন করি। ঠিক আছে, এটারে মনে করো যে আমরা ধরি T1, মানে এটা হচ্ছে আমরা একটা বেল্ট ড্রাইভে টাইট প্রান্তের টান T1 ধরলাম, আর এটা হচ্ছে মনে করো যে ঢিলা প্রান্তের টান হলো কি T2। তো টান সমূহের এও দেওয়া আছে, আমাদের অনুপাত দেওয়া আছে, টান সমূহের কি অনুপাত দেওয়া আছে। তো T1/T2 সমান সমান হচ্ছে হলো কি 3। এটা যদি আমরা সলভ করি তাহলে কি T1 সমান সমান হলো কি 3T2, বুঝতে পারছো তো? আচ্ছা, পুলির বেশ মানে ডি এর মানটা দেওয়া আছে, যে পুলির বেশটা দেওয়া আছে কত, যে 40 সেন্টিমিটার। তারপরে হচ্ছে হলো যে প্রতি মিনিটে ঘূর্ণন, এন এর মান দেওয়া আছে প্রতি মিনিটে, রেভলিউশন পার মিনিট 200 বার, তাই হচ্ছে আরপিএম। তো আমরা তো আরপিএম আকারে রাখবো না, সবসময় কি সেকেন্ড আকারে নিয়ে যাব। তো 200 ভাগ কত 60, তাহলে কি হয়েছে আরপিএস, রেভলিউশন পার সেকেন্ড। আর ওই জায়গায় দেখো আমাদের এটা ঘুরাইলে মানে পাওয়ার প্রেরণ করা হয়েছে কত 5 এসপি। তা আমরা তো এসপি তো রাখবো না, সেটা কি ওয়ার্ডে নিয়ে দেবো। তো তোমরা জানো যে 1 এসপি সমান সমান কি 446 ওয়াট। তো আমাদের এটা কি ওয়ার্ডে চলে গেছে অলরেডি। প্রেরণ করলে বেল্টের সক্রিয় টানগুলা কি কি, মানে T1 এর মানটা কত আর কি T2 এর মানটা কত, সেটাকে আমরা বাইর করার জন্য বলছি। তো দেখো পাওয়ার সমান সমান আমরা একটা সূত্র জানি, যে উই নো, কি জানি, যে P সমান সমান T1 মাইনাস T2 ইন্টু কি বি হচ্ছে হলো ব্যাগ, এটা কি কতটুকু ব্যাগে করতেছে। তো আমরা দেখো ব্যাগের একটা সূত্র পড়ছিলাম, তোমরা খেয়াল আছে কিনা, রৈখিক বেগের সূত্রটা ছিল এরকম, ঠিক আছে, যে বি ইকুয়াল টু ওমেগা ইন্টু আর, 3 থেকে কি 2 n বাই কি টি মানে সময়, আর ওই জায়গায় ছিল হচ্ছে হলো কি আর হচ্ছে হলো কি মানে কতটুক এটার ব্যাসার্ধ, ঠিক আছে। তো ব্যাসার্ধটা যদি আমরা ব্যাস বানাই তাহলে কি D/2 আকারে লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গায় তো টি হচ্ছে যে আমরা কি সেকেন্ড নিয়ে যাই, তো টি এর মানটা হবে সবসময় কি 60 সেকেন্ড, তো 2πn, আর ওই জায়গায় হচ্ছে হলো কি ডি, এটা পর অর্থে ডি দিয়ে দিই, আর নিচে হচ্ছে হলো কি 2 ইন্টু কত 60। তো এটা যদি আমরা কেটে দিই, দেখো 2 কেটে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা সূত্রটা কি পাই, যে বি সমান সমান পাই ডিএন বাই কত 60, ঠিক আছে। তো এই জায়গায় এটা এই ঘূর্ণনের জন্য, তাই আমরা ওই জায়গায় সেকেন্ডে রূপান্তর করবো না, ঠিক আছে। তাই আমরা কি মিনিটেই রেখে দেব। আচ্ছা দেখো কীভাবে সূত্রটা আসছে, আশা করি বুঝতে পারছো, যে বি সমান সমান পাই ডিএন বাই 60, ঠিক আছে। আচ্ছা দেখো, তাই আমরা এটা কি সেকেন্ড আকারে মানে রেভলিউশন পার মিনিট আকারে কি রাখবো। তো প্রথমে আমরা বিটা বের করে নিব, দেখো বি, তাহলে আমরা কি জানি বি সমান সমান পাই ডি এন বাই 60। তো পায়ের মান বসাই দিবা, আর ডি হচ্ছে হলো কত, এটা আমরা মিটার এককে নিব, তাহলে কত 0.4, আর এন হচ্ছে হলো কত 200, আর ওই জায়গায় হচ্ছে আমাদের কতটুকু 60 দিয়ে ভাগ করবো সেকেন্ডে হিসাব। তাহলে ওই জায়গায় আমাদের আসে হচ্ছে হলো যে বেগে বি এর মান আসছে হলো 4.19 মিটার বাই কি সেকেন্ড। তো দেখো পাওয়ারের সূত্রটা হচ্ছে যে আমাদের কতটুকু আছে, যে 5 ইন্টু 746 ওয়াট। আর টান দেখো এই জায়গায় আমাদের T1 এর মানটা কি দেওয়া আছে, T1 এর মান হচ্ছে দেওয়া আছে কত 3T2, আর এই জায়গায় তো আছে আমাদের T2 এর কোনো মান দেওয়া নাই,
বেগের মানটা আমরা কত পাইছি 4.19। তো এখান থেকে যদি আমরা সলভ ফাংশন করি তাহলে T2 এর মান আসে হচ্ছিল যে আমাদের ঢিলা প্রান্তের মান আসে হচ্ছিল কত 445.1 নিউটন। আশা করি তোমরা এই ওই টানের একক নিয়ে কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। আমি সবগুলো মানকে MKS এককে বসাইছি, এজন্য আমাদের টানের মান আসছে কত নিউটন এককে। আচ্ছা, আমরা যদি T1 পাওয়া যাই, তো আমরা কি T2টা বাইর করার জন্য বলছি, তো একটা আনসার আমাদের এই জায়গায় কি হয়ে গেছে। তা আমরা তো জানি, এই জায়গায় তো আমরা লিখে রাখছি যে T1 সমান সমান কি 3T2। তো এই জায়গায় আমরা T1 এর মানটা T2 এর মানটা এই জায়গায় বসিয়ে দেব, তাহলে কি আমরা T1 এর মান পেয়ে যাব 3 × 4.451। তাহলে এই জায়গায় আমাদের T1 এর মান আসতেছে কি 1335.32 1335.32 নিউটন। এটা হচ্ছে আনসার। খুব একটা সিম্পল ম্যাথ, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা দেখো, আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো এই জায়গায় কি বলছে যে একটা আয়তকার পাতের দৈর্ঘ্য হচ্ছিল কি 10 সেন্টিমিটার এবং পুরুত্ব হচ্ছিল কি 5 মিলিমিটার উক্ত পাতের প্রান্ত থেকে। আচ্ছা, আগে চিত্রটা অঙ্কন করি, না হলে তোমরা বুঝবে না, আচ্ছা দেখো চিত্রটা অঙ্কন করতেছি। আচ্ছা দেখো, একটা আয়তকার পাতের দৈর্ঘ্য হচ্ছে হলো কত, এই যে একটা আয়তকার পাত, এটার দৈর্ঘ্য হচ্ছে হলো যে আমাদের কত 10 সেন্টিমিটার এবং পুরুত্ব মানে কতটুকু মোটা, যে পুরুত্বটা হচ্ছে আমাদের 5 মিলিমিটার, ঠিক আছে। উক্ত পাতের প্রান্ত হইতে, ঠিক আছে, যে কোনো একটা প্রান্ত হইতে কত 5 সেন্টিমিটার দূরে, ওই 5 সেন্টিমিটার দূরে কতটুকু 1.5 মিলিমিটার বেশি একটা ছিদ্র আছে। এই যে ছিদ্রটার ব্যাসটা কতটুকু 1.5 সেন্টিমিটার, ঠিক আছে। পাতটা চওড়া, মানে প্রস্থটুকু কতটুকু, ওই যে চওড়া হচ্ছিল এইদিকে, পাটটা চওড়া কতটুকু 6 মিলিমিটার, 6 সেন্টিমিটার, দেখো 6 সেন্টিমিটার। তাহলে সর্বোচ্চ টানার সামর্থ্য, ঠিক আছে, সর্বোচ্চ টানার সামর্থ্যটা দেওয়া আছে, এস এর মানটা, পীড়নের মানটা দেওয়া আছে যে 3000 কেজি সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, 3000 কেজি সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো বলছে যে পাটটা টেনে ছিঁড়ার জন্য কি পরিমাণ, টেনে ছিঁড়ার জন্য, এটা তুমি শেয়ার স্ট্রেসও বলতে পারো, মানে শেয়ার পীড়নও বলতে পারো, ঠিক আছে। সিরিয়াল লাইভ যখন পাটটি টেনে ছিঁড়ার জন্য কি পরিমাণ বল প্রয়োজন, মানে একটা কি বাইর করার জন্য বলছে। তাই দেখো এই সিম্পল সূত্র দিয়েই হয় যে উইনো যে শেয়ার স্ট্রেস সমান সমান কি বল বাই পীড়ন সমান সমান কি বল বাই ক্ষেত্রফল। তো এই বলটা বের করার জন্য বলছে, ঠিক আছে। বল সমান সমান কি এস ইন্টু এ, বল সমান সমান কি এস ইন্টু এ। তো এই জায়গায় দেখো এই এসটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, যে এই জায়গায় দেখো 3000, কিন্তু ক্ষেত্রফল নিয়ে আমাদের এই জায়গায় বুঝতে সমস্যা হয়। তুমি টান দিতেছো কিন্তু এই বরাবর, যে পাটটি টেনে ছিঁড়ার জন্য কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, এই যে মনে করো এই দিক দিয়ে তুমি টান দিতেছো,
ঠিক আছে, বল প্রয়োগ করতেছি। তাহলে দেখো তোমার কিন্তু এই যে ক্ষেত্রফল শুধু যে এইটা, এই যে ক্ষেত্রফল শুধু কি এটা, এই এই এতটুক তোমার কি ধরে রাখছে, এই এতটুক হলো তোমার কি ক্ষেত্রফল, আর মাঝখানে এটা কি পাত যাবে। তুমি যদি এখন মাঝখান বরাবর যদি সেকশনাল ভিউ অঙ্কন করো, ঠিক আছে, তাহলে দেখো আমি একটু সেকশনাল ভিউটা অঙ্কন করে দেখাই। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, সবসময় আসে, তোমরা করে নিবা। জাস্ট এই অঙ্কের মধ্যে জাস্ট ক্ষেত্রফল নিয়ে ঝামেলা, ঠিক আছে, ক্ষেত্রফলটা যদি বুঝো তাহলে খুব সহজ। এই যে দেখো এটা হচ্ছে কি দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কি চওড়া। তো তুমি তো টানতেছো এই দিক দিয়ে, ঠিক আছে না, এই দিক দিয়ে টানতেছো না, তাহলে এই জায়গায় ছিঁড়ে যাবে। দেখো মাঝখানে এই বরাবর যদি আমি ক্রস সেকশনাল ভিউ করি, তাহলে দেখো এটা হলো ফাঁকা, এখান থেকে এতটুকু হচ্ছে কি ফাঁকা। তো এটা হচ্ছে যে ডায়ামিটারের ব্যাসটা দেওয়া আছে কত, 1.5 সেন্টিমিটার। তো এটার বৃত্তটার ব্যাস হলো 1.5 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। আর টোটাল এটা লম্বা কতটুকু, চওড়া কতটুকু, এটা এই যে দেখো টোটাল চওড়া কতটুকু, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। আর এটা ক্রস সেকশনাল ভিউ করতেছি, কাটছি যখন, তাহলে কি এইদিকে দিয়ে দিলাম। আর এটা তো মাঝখানে ফাঁকা, এজন্য কি কিছু হবে না, এটা ফুল। তো আমার শক্তি মূলত ক্ষেত্রফল কি এতটুক, এই এতটুক আর এই এতটুকু, ঠিক আছে। আর এই পাটটা পুরুত্ব কতটুকু, এই পুরুত্ব হচ্ছিল এটা, পুরুত্ব হচ্ছে কি 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তো এখান থেকে যদি তুমি ক্ষেত্রফলটা প্রথমে নির্ণয় করো, যে ফোল্ডার ক্ষেত্রফল তুমি নির্ণয় করে দিতে পারো, যে ফোল্ডার ক্ষেত্রফল কত, প্রথমে হচ্ছে হলো কি এই ক্ষেত্রফল সমান সমান প্রথমে গেল কি 6 দৈর্ঘ্য, আর প্রস্থ হলো কি 5। তো এটা তো আমি ফোল্ডার নির্ণয় করছি একদম ছিদ্রটা সহকারে। তো এই জায়গায় তো আমাদের নাই, এই জায়গায় তো ফাঁকা, তো এই জিনিস ফাঁকা জিনিসটা কি বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। কত 1.5, আর কত এটার পুরুত্ব কতটুকু, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এই যে 5। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো থেকে 22.5 সেন্টিমিটার স্কোয়ার আসে। আচ্ছা, তারপর আমরা ক্যালকুলেশন করি। প্রথমে হচ্ছে হলো যে 6.6 ইন্টু 5 মাইনাস 1.5 ইন্টু 5, তো এটা হচ্ছে কি 22.5 সেন্টিমিটার স্কোয়ার আসে। তো এটা হচ্ছে ক্ষেত্রফল, জাস্ট এই ক্ষেত্রফলটা এই জায়গায় বসাই দেওয়া, তাহলে ম্যাথ হয়ে যাবে 22.5। তখন এটা যদি আমি 3000-এর সাথে যদি গুণ দিই, তাহলে আমাদের কত আসে দেখো, যে 22.5 ইন্টু 3000, ঠিক আছে। এতে আমাদের আসে হচ্ছে হলো যে কত, যে 6750 কেজি। এত কেজি দিতে যদি আমরা পাট্টারে টান দিই, তাহলে সেটা কি ছিঁড়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, আর যদি না বোঝো তাহলে আবার ভিডিওটা দেখতে পারো, তো না। আচ্ছা, পরেরটা দেখো, খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এই জায়গায় বলছে যে 15 সেন্টিমিটার বেশে এবং হচ্ছিল কি 30 সেন্টিমিটার স্ট্রোক বিশিষ্ট একটা দ্বৈত ক্রিয়াশীল রেসিপ্রোকেটিং পাম্পের উৎস হইতে 20 মিটার উপরে কি পানি উত্তোলন করে। তো আমরা হলো কি এটা সিঙ্গেল অ্যাক্টিং না, এটা কি ডাবল অ্যাক্টিং পাম্প, ঠিক আছে। যে প্রতি মিনিটে এটা কি 60 বার করে, এবং প্রকৃত নির্গমনটা আমাদের কত দেওয়া আছে, 0.0102 মিটার কিউব বাই সেকেন্ড নির্গমন করে। এটা হলো কি প্রকৃত নির্গমন। তাই আমি তোমাদেরকে বলছি যে এটা কুইশনের ভিতরে দেওয়া থাকবে, সেটা হচ্ছিল কি, আবার বলি, যেটা কুইশনের ভিতরে নির্গমন দেওয়া থাকবে, সিঙ্গেল অ্যাক্টিং বলো ডাবল অ্যাক্টিং বলো, সেটা হচ্ছিল কি প্রকৃত নির্গমন। আর যেটা আমরা এমনি বাইরে করবো ম্যাথ করে, সেটা হচ্ছিল কি তাত্ত্বিক নির্গমন। আচ্ছা দেখো, প্রথমে আমাদের বলছে হলো কি তাত্ত্বিক নির্গমন বাইর করার জন্য। তো এটা তো ডাবল অ্যাক্টিং পাম্প, তো তাত্ত্বিক নির্গমনের সূত্রটা কি, QTS সমান হলো কি 2LAN, ঠিক আছে, 2LAN বাই কি 60। তোমরা এই সূত্র কি পড়ছো, তাহলে দেখো আমরা তাত্ত্বিক নির্গমনটা বাইর করে ফেলি। তুমি আগে সবচেয়ে ভালো হয় যে মানগুলো যদি বসাও, যে প্রথমে আমি ডি মানে ব্যাসের মানটা দেওয়া আছে আমাদের 1 পয়েন্ট কত, মানে 15 সেন্টিমিটার। তো
এটা যদি আমরা মিটার এককে নিই তো 0.15 মিটার। তারপরে আমাদের স্ট্রোক দৈর্ঘ্য দেওয়া আছে যে কতটুকুর ভিতরে পিস্টনটা ওঠানামা করতেছে, সেটা হচ্ছে হলো কি 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার। তো এটা যদি আমরা মিটার এককে নিই তাহলে কি 0.3 মিটার। তারপরে দেখো যে পাম্প উৎস হইতে 20 মিটার উপরে পানি, মানে এইচ এর মান দেওয়া আছে 20 মিটার পানি, 20 মিটার উচ্চতায় কি পানিটা উত্তোলন করছে। এখন দেখো প্রতি মিনিটে এটার ঘূর্ণন কত দেওয়া আছে, এন এর মানটা দেওয়া আছে কত 0. এন এর মান দেওয়া আছে কত 60 আর পি এম, মানে কি রেভলিউশন পার মিনিট। এবং ওই জায়গায় দেখো যে প্রকৃত নির্গমন দেওয়া আছে এবং কত নির্গমন করতেছে, যেটা এটা কি প্রকৃত। তো এসি মানে কি অ্যাকচুয়াল, ঠিক আছে, ডিসচার্জ। আচ্ছা, তাহলে এটা কত 0.0102 মিটার কিউব বাই সেকেন্ড। আচ্ছা দেখো এটা চলে যে হয়ে গেছে আমাদের। আচ্ছা দেখো কাটে গেছে। আচ্ছা যাই হোক, তো প্রথমে আগে তোমরা কি মানগুলা একটু বসায় নিবা। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে নির্ণয় করতে চাইছিল কি তাত্ত্বিক নির্গমন। তো তাত্ত্বিক নির্গমন কি QTS সমান সমান 2LAN বাই কি 60। আচ্ছা দেখো, আর ওইটা হচ্ছিল যে একটা বাটামে কিক পড়ে গেছিলো, তো এই জন্য কেটে গেছে। আচ্ছা 2 আর এল এর মানটা হচ্ছিল কি স্ট্রোক দৈর্ঘ্য, তো আমরা সব মিটার এককে বসবো। তাহলে এটা কি 0.3। আর এ হচ্ছিল কি ক্ষেত্রফল, তো এটা তো পাইপটা তো গোলাকার, ঠিক আছে, পিস্টন মানে পাম্পটা কি ডাবল অ্যাক্টিং পাম্পটা কি গোলাকার না, তো এর ক্ষেত্রফল কি 5/4 ইন্টু কি ডি স্কোয়ার মানে হচ্ছিল কি 1.5 হোল স্কোয়ার। আর এন হচ্ছিল কত রেভলিউশন পার মানে মিনিটে কতটুকু সে ঘুরতেছে, মিনিটে ঘুরতেছে হচ্ছে হলো কত 60। আর ওই জায়গায় আমরা কি 60 দিয়ে দেব। তো এটা যদি করি তাহলে আমাদের তাত্ত্বিক নির্গমন আসবে হলো 0.0106 মিটার কিউব বাই সেকেন্ড। এটা হচ্ছে আনসার, ঠিক আছে। এরপরে আমাদের বলছে যে তাত্ত্বিক অশ্বক্ষমতা কত, তাত্ত্বিক অশ্বক্ষমতা কত হবে। তো দেখো তাত্ত্বিক অশ্বক্ষমতার আমরা কি সূত্র জানি, যে লিখবা যে তাত্ত্বিক অশ্বক্ষমতা কি সূত্রটা জানি, এস রো জি তারপরে কি কিউব। তো এস হইল কত মিটার, এই যে উপরে পানি তুলতেছে 20, এই জন্য কি 20। আর রো হচ্ছিল কি 1000, আর জি হচ্ছিল কি 9.81, আর কিউব মানে কি তাত্ত্বিক। তাই তাত্ত্বিক কত আমরা মানটা বের করছি, ওই জায়গায় এটা বসাই দেব 0.0106। তো এইখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের তাত্ত্বিক নির্গমনটা কতটুকু আসবে, তাত্ত্বিক নির্গমন আসবে হচ্ছে, আর এটা যদি আমরা ভাগ দিয়ে দিই, ঠিক আছে, যদি এসপি এককে নিই 746 দিয়ে কি ভাগ দেব, তাহলে ওই জায়গায় আমাদের আসবে কত 2.79 এসপি মানে হর্স পাওয়ার তাত্ত্বিক নির্গমন, ঠিক আছে। আর যদি তুমি প্রকৃত নির্গমন বাইর করতে চাও, ওই দেখো এটা তো আমরা তাত্ত্বিকভাবে বের করছি। যদি তুমি পাম্পটার প্রকৃত নির্গমন বাইর করতে চাও, যে পাম্পটার দক্ষতা হচ্ছে হলো কত, সে 100-র মধ্যে মাত্র 70% কি কাজ করতে পারে, ঠিক আছে, আর 30% কাজ করতে পারে না, ঠিক আছে। যদি তুমি তাত্ত্বিক নির্গমন প্রকৃত নির্গমনটা যদি বাইর করতে চাও তাহলে দেখো যে এটা সমান সমান পি, এই যে এই মানটা যেটা তাত্ত্বিক যেটা বের করছো এটা হচ্ছিল কি আউটপুট, আর পি ইনপুট। তো এই জায়গায় কত 70%, তো 0.7, আর পি আউটপুট পাইছে কত 2.79, আর পি ইনপুট হচ্ছে হলো কত বাইর করো তুমি, মানে প্রকৃত নির্গমন কত। সুতরাং যদি প্রকৃত তুমি অশ্বক্ষমতা বাইর করতে চাও, প্রকৃত অশ্বক্ষমতা এটা হচ্ছে হলো কি প্রকৃত অশ্বক্ষমতা, লিখে দেবো কি প্রকৃত অশ্বক্ষমতা। তো এটা আসবে হলো যে তোমার কত 3.98 এসপি।
ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাত্ত্বিক এবং ঠিক আছে তাত্ত্বিক অশ্বগম ধারা বুঝতে পারছো, তাত্ত্বিকের পরে কি প্রকৃত অশ্বগম ধারা। আচ্ছা, এরপরে দেখো আমরা গড় নাম্বারে বাইর করবো কি যে আচ্ছা এই জায়গায় ছিল, আচ্ছা যাই হোক আমরা বাইর করে নিয়েছি। আচ্ছা, তারপরে দেখো আমাদের চেইন থেকে নির্ণয় করে নিই শতকরা স্লিপ। আচ্ছা, শতকরা স্লিপ জিনিসটা কি? স্লিপ জিনিসটা হচ্ছে হলো যে যে তাত্ত্বিক নির্গমন এবং কি প্রকৃত নির্গমনের পার্থক্যটাকে কি বলে? স্লিপ বলে। ঠিক আছে, কি বলছে? তাত্ত্বিক নির্গমন এবং কি প্রকৃত নির্গমন। এই জায়গায় আমাদের বলছে কি শতকরা স্লিপ। তো এই জন্য কি শতকরা স্লিপ বাইর করার সূত্র হলো এস এও দিবা শতকরা সাইন। তাহলে কি তাত্ত্বিক নির্গমন, তাত্ত্বিক নির্গমন হলো কি কিউটিএস। কি বলছে? তাত্ত্বিক নির্গমন এবং কি প্রকৃত নির্গমনের পার্থক্যটাকে কি বলে? স্লিপ বলে। কিন্তু এই জায়গায় শতকরা বলছে, এই জন্য কি নিচে আমরা কি তাত্ত্বিক দিয়ে দেবো। তাই দেখো তাত্ত্বিক নির্গমন কতটুকু আমরা পেয়েছিলাম যে এখান থেকে যে মানটা বের করছিলাম সেটা হচ্ছে কি 0.0106 মিটার কিউব বাই কি সেকেন্ড। তো এই জায়গায় তাত্ত্বিক এক জায়গায় বসাবো যে 0.0106 আর প্রকৃত নির্গমন আমার কত দেওয়া আছে দেখো 0.0102 আর নিচে হচ্ছিল আমাদের কি তাত্ত্বিক নির্গমন। আর এটা যখন শতকরা বাইট করতেছে এই জন্য কি 100 দিয়ে দেবেন, তাহলে আমাদের পার্সেন্ট আঁকা কি বাইট হয়ে যাবে। আর এই জায়গায় কি তাত্ত্বিক নির্গমন, তাত্ত্বিক নির্গমন কি 0.0106। তো এখান থেকে যদি তুমি হিসাব করো তাহলে তোমার শতকরা স্লিপটা বাইর হবে হচ্ছে কত 3.7%। এটাই হচ্ছে আনসার। আচ্ছা, এরপরে কি বলছে সেটা কি নির্গমন সহ, নির্গমন সহ এটা তো তোমরা সূত্র জানো যে সিডি সমান সমান হবে কি নির্গমন সহ কি হয় যে প্রকৃত নির্গমন এবং কি তাত্ত্বিক নির্গমনের অনুপাতটি কি বলে? নির্গমন সহগ, মানে নির্গমন সহগ বলে। প্রকৃত নির্গমন এবং কি তাত্ত্বিক নির্গমনের অনুপাতটারে কি বলে? নির্গমন সহগ বলে। তো ওই জায়গায় দেখো তাত্ত্বিক নির্গমন কতটুকু আছে না, প্রকৃত নির্গমন হচ্ছে 0.0102 আর তাত্ত্বিক নির্গমন হচ্ছে কি 0.0106। এটা যদি তুমি এও করো তাহলে তুমি এটার নির্গমন সহগ কত পাবা 0.96। এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা খুব একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ হাইড্রোলিক্সের। ঠিক আছে, পাম্পের। আশা করি এই ম্যাথ তোমরা বুঝো। আচ্ছা, আমরা পরের ম্যাথটা দিতে যাই। খুব সহজ একটা ম্যাথ আসছিল। আচ্ছা, পরে 11 নম্বরে যেটা আসছিল সেটা হচ্ছে যে আমাদের কি ড্রয়িং আসছিল যে নিম্নের চিত্রটির টপ ভিউ ফ্রন্ট ভিউ অঙ্কন করে দেখো। এই চিত্রটা টপ ভিউ এবং ফ্রন্ট ভিউ অঙ্কন করে দেখার জন্য। তো এই যে এই তীর চিহ্নটা যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে কি ফ্রন্ট ভিউ। টপ ভিউ হলো উপরে, যে উপর থেকে দেখতে কীরকম হবে, এই যে উপর থেকে দেখতে এই লাইনগুলো দেখা যাবে, এই লাইনগুলো কি দেখা যাবে। তো আমরা প্রথমেই অঙ্কন করি, ওই লাইনটা অঙ্কন করি। ওই লাইনটা দেখো এখান থেকে শুরু হইয়া এই পর্যন্ত। ঠিক আছে, তো দেখো আমি টপ ভিউ অঙ্কন করতেছি। এই যে টপ, এই টানটা হচ্ছে যে এই টানটা দিয়েছি, যে এইটা এটা। ঠিক আছে, এই যে এইটার এই টানটা আমি এইটা দিয়েছি। ঠিক আছে, এখন আমি এই টানটা দেবো, এই যে এই টানটা দেখো একটু বড় করে দিই, এই যে এই টানটা দিচ্ছি। ঠিক আছে, এরপর আমরা কি এই টানটা একদম এটার সাথে কি লাগাই দিব। ঠিক আছে, শেষ। এখন হচ্ছে হলো যে আমরা এই ঠান্ডা দিব, এই ঠান্ডা দেখো একটু দূরে, এই পর্যন্ত, এই পর্যন্ত আনছি। তারপর এটা কি নিচের দিকে একদম নেমে গেছে, দেখো এই যে নিচের দিকে একদমই নেমে গেছে। ঠিক আছে, এই যে নিচের দিকে নেমে গেছে। এরপরে দেখো আমাদের এই ঠান্ডা জাস্ট খালি আসবে, এই যে এই ঠান্ডা। এই যে দেখো আমাদের টপ ভিউ অলরেডি শেষ। আমরা কি অলরেডি টপ ভিউ এঁকে ফেলছি। এটা হচ্ছে কি টপ ভিউ, টপ ভিউ। ঠিক আছে, এটা এখন আমরা ফ্রন্ট ভিউ অঙ্কন করব। তো ফ্রন্ট ভিউ অঙ্কন করার জন্য প্রথমে একটা এইভাবে ফুলটা এঁকে নেব, যে এইটা, যে এটা দেখো ফুল একটা টান। ঠিক আছে, নিচের দিকেও দিয়ে দেব। ঠিক আছে, এই যে ফ্রন্ট ভিউ এই দিক থেকে দেখতে কীরকম দেখা যাবে।
তো এইটা দেখো একদম ওই লাইন বরাবরই সবটা চলে যায়। এই যে দেখো এই টানটা এখন দিব, এই টানটা দেখো, এই যে এখান থেকে ঠিক ঠিক একটা অ্যাঙ্গেলে গেছে, ঠিক আছে না, নির্দিষ্ট একটা কি অ্যাঙ্গেলে গেছে, এটা কি উপর দিকে উঠে যাবে, ঠিক এই দিকে উঠে যাবে, এই বরাবর, বাস, ঠিক আছে। আর ওইগুলো আমরা ডটেড আকারে দিয়ে দিব। ঠিক আছে, আমি খুব শীঘ্রই ড্রয়িংয়ের উপরে ভিডিও বানাবো, তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকতে পারো, অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করে তোমরা নোটিফিকেশন অন করে রাখতে পারো, যদি আমি ড্রয়িংয়ের উপরে ভিডিও দিই তোমরা দেখতে পাবা, অথবা কি প্লেলিস্ট চেক করতে পারো যে আমি ড্রয়িংয়ের উপরে কোনো ভিডিও দিচ্ছি কিনা। ঠিক আছে, খুব সহজ ড্রয়িং। আচ্ছা, আশা করি এটা হচ্ছে কি ফ্রন্ট ভিউ। ভিডিও অনেক বড় হয়ে গেছে, এই জন্য কি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। আচ্ছা, এটাই আমাদের অঙ্কন করার জন্য বলছিল। আচ্ছা, এরপরটা দেখো, এরপরে আমাদের 12 নম্বরে যে কোয়েশনটা আসছিল যে নিম্নলিখিত পরিমাপ যন্ত্রগুলো কী কী, যেমন ফেদোমিটার দ্বারা কী করা হয়, যে তোমার সমুদ্রের পানির গভীরতা কি নির্ণয় করা হয়। ঠিক আছে, তোমরা পশ্চাতে প্রতিদ্বন্দ্বীর সাহায্যে নির্ণয় করে তারপরে হচ্ছে দেখো পানির গভীরতা নির্ণয়ের জন্য মূলত কি ফেদোমিটার ব্যবহার করা হয়। রোটামিটার মানে রোটামিটার কোথায় ব্যবহার করা হয়, যে রোটামিটার হচ্ছে কি তরলের প্রবাহ এবং নির্গমন পরিমাপের জন্য ব্যবহার করা হয়। তারপরে কি অ্যারোমিটার হচ্ছে কি বাতাসের গতি এবং গতির দিক নির্ণয়ের জন্য মূলত অ্যারোমিটার ব্যবহার করা হয়। তারপর ক্যালরিমিটার তো জানোই, তাপ পরিমাপের জন্য ব্যবহার করা হয় ক্যালরি। আর তারপরে যদি বলে যে তাপমাত্রা পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়, বিভিন্ন স্কেল আছে, তাপমাত্রা কেলভিন, সেলসিয়াস, আর তাপ পরিমাপের জন্য ক্যালরিমিটার ব্যবহার করা হয়। এই যে স্লাইড ক্যালিব্রেস্ট, এটা তোমরা সবাই চিনো। স্লাইড সূক্ষ্মতার সাথে, ঠিক আছে, বস্তুর বাইরের এবং কি ভিতরের বেশ এবং কি গভীরতা নির্ণয়ের কাজে কি ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে রইল। পরবর্তীতে কোনো কোয়েশন ব্যাংক নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।